ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে শপথ ভঙ্গ হয়েছিল। 1973 সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম নির্বাচন থেকে শুরু করে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়া তিক্ত অভিজ্ঞতা থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি সামনে চলে আসে। এ ধারণাকে ধারণ করে আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সাধারণ জনগণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি তোলে। দাবি তীব্র থেকে তীব্রতর করার প্রয়োজনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত একযোগে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে 173 দিন হরতাল পালন করে। সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তনের জন্য সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জনগণের এ দাবি ছিল অভূতপূর্ব। অর্থাৎ এমন ব্যবস্থা এর আগে কোথাও কখনো প্রবর্তন হয়নি। তাই সরকারি দল বিএনপি বিষয়টি বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নেয়। অবশেষে আলাপ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে বিএনপি সরকার এই সিদ্ধান্ত আসে যে প্রতিটি দেশ তার নিজস্ব অবস্থান এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই সিদ্ধান্তের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশে এ ব্যবস্থা আছে কি না এ প্রশ্ন প্রাসঙ্গিক নয়। যুক্তরাষ্ট্র ও তুরস্কের নির্বাচন ব্যবস্থার উদাহরণ বিএনপি সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন এমন সাধারণ পদ্ধতির পরিবর্তে প্রার্থী 50% অধিক ভোট না পেলে নির্বাচিত হিসেবে গণ্য করা হবে না, এমন বিধান তুরস্কে অনুসরণ করা হয়। তুরস্কের এই পদ্ধতি উদাহরণ পৃথিবীতে খুব বেশি নেই। তাছাড়া আমেরিকার কোনো রাজ্যে যে দল মেজরিটি ইলেকটোরাল ভোট পায় সেই দল ওই রাজ্যে সবকটি ইলেকটোরাল ভোট পেয়েছে বলে গণ্য হয়। এমন অভিনব পদ্ধতি সমগ্র পৃথিবীর মধ্যে শুধু আমেরিকায় অনুসরণ করতে দেখা যায়। এসব বিষয়ে বিবেচনা করে অবশেষে বিএনপি সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু এর অনেক আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত সংসদ থেকে পদত্যাগ করায় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য বিল পাস করা বিএনপি একার পক্ষে অসম্ভব হয়ে যায়। কারণ সংসদে এই বিল পাস করতে 2/3 সংসদ সদস্য প্রয়োজন হয়, যা বিএনপির ছিল না। তাই বাধ্য হয়ে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করতে বিএনপি সরকার বাধ্য হয় এবং ওই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে দেশের সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জনগণের ঐকমত্যের ভিত্তিতে সৃষ্ট আকাঙ্ক্ষা ও অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করা হয়। সবার কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকার এই বিল পাস করে বিএনপি সরকার পদত্যাগ করে। পরবর্তী সময়ে সংবিধানে নবপ্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুসারে সাবেক বিচারপতি হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এরপর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ 146 আসন পেয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করে। অন্যদিকে বিএনপি 116 আসন পেয়ে সংসদে বিরোধী দল হয়। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবলিত ত্রয়োদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এস সলিমুল্লাহ সহ আরও কয়েকজন একটি রিট আবেদন করে। 2004 সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা করে রায় দেন। বাদী এ রায়ের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন একটি আপিল বিভাগে পড়ে থাকে। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। ধীরে ধীরে এই নাটকের প্রেক্ষাপট বদলাতে থাকে। 2010 সালে হাইকোর্ট বিভাগের বিচারক ABM খায়রুল হককে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং এরপরই তাকে প্রধান বিচারপতি করা হয়। এরপর 2011 সালে 23 ফেব্রুয়ারি একই দিন হাইকোর্ট বিভাগ থেকে 4 জন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, এই 4 জন বিচারককে সবাই আওয়ামী লীগ সরকার কর্তৃক হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। 2011 সালে 23 ফেব্রুয়ারি এই 4 জন বিচারক হাইকোর্ট বিভাগে যোগদানের পরপরই দীর্ঘদিন পরে থাকা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলার আপিলটি শুনানির জন্য 2011 সালের মার্চে নির্ধারণ করা হয় এবং দ্রুততার সঙ্গে 2011 সালের মে মাসে শুনানি শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। এই মামলার শুনানিতে 3 জন বিচারক আব্দুল ওয়াহাব মিয়া, নাজমুন আরা সুলতানা এবং মোহাম্মদ ইমান আলী তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। 2011 সালে 23 ফেব্রুয়ারি যে 4 জন বিচারপতিকে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয় এদের মধ্যে বিচারক আব্দুল ওয়াহাব মিয়া ছিলেন সবার চেয়ে জ্যেষ্ঠ।
তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হন 1999 সালে 24 অক্টোবর এবং অন্য তিনজন নাজমুল সুলতানা 2000 সালের 28 মে, অন্য দুজন যথাক্রমে মোহাম্মদ ইমান আলী ও সৈয়দ মাহমুদ হোসেন 2001 সালে 22 ফেব্রুয়ারি। বিচারক আব্দুল ওয়াহাব মিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ভিন্নমত পোষণ করায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে 2018 সালের 2 ফেব্রুয়ারি সবচেয়ে কনিষ্ঠ বিচারক সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে আব্দুল ওয়াহাব মিয়ার জন্য অসম্মানজনক হয় পদত্যাগ করেন। আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় এবং পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনী ছিল আওয়ামী লীগের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনার দুইটি অংশ ছিল, এর একটি ছিল প্ল্যান এ, অন্যটি ছিল প্ল্যান বি। প্ল্যান এতে দুটি ভাগ রয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদের সবচেয়ে বিশ্বস্ত এবিএম খায়রুল্লাহ হককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে একটি রায় প্রদান করা হয়, আদায় করা, যাতে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে। আর দ্বিতীয়টি হলো সংসদের মাধ্যমে 15তম সংশোধনী পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে রহিত করা সহ আরও কতিপয় বিধান সংযোজন করা, যা সংবিধানের প্রশ্নে জনগণকে অধিকারহীন করে দেয়। এবার প্ল্যান বি সম্পর্কে একটু আলোকপাত করা যায়। সেটা হলো, যদি কোনো কারণে আদালত মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা না যায়, তাহলে এবিএম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া। কারণ তার অবসরের তারিখ 2011 সালের 17 মে, আর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা 2014 সাল। অন্যদের অবসরের সময় 2015 সাল, অর্থাৎ তৎপরবর্তী হওয়ায় নির্বাচনের আগে সর্বশেষ প্রধান বিচারপতি হলেন বিচারপতি খায়রুল হক। যেহেতু প্ল্যান এ সফল হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়ে গেছে, তাই আর কোনো পরিকল্পনা নিয়ে এগোনোর প্রয়োজন হয়নি। প্রথম পরিকল্পনার মধ্য থেকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে মুছে ফেলা এবং জনগণের অধিকার হরণ করার মাধ্যমে পুরো নাটকের যবনিকাপাত করা হয়। কিন্তু ইতিহাসে কঠিন বাস্তবতা হচ্ছে, কোনো নেতিবাচক উদ্দেশ্য ইতিবাচক সম্পন্ন করা সম্ভব হয় না। ফলে প্রতিটা নেতিবাচক কাজের কিছু নেতিবাচক চিহ্ন অবশিষ্ট থেকে যায়। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বা আওয়ামী লীগ কর্তৃক পঞ্চদশ সংশোধনী উভয় ক্ষেত্রে নেতিবাচক চিহ্নগুলো সুস্পষ্ট রয়ে যায়। প্রথমে আদালত কর্তৃক ত্রয়োদশ সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল প্রসঙ্গে আসা যায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 7 জন বিচারপতি ছিলেন। উচ্চ আদালতে এদের মধ্যে খায়রুল হক ও মোজাম্মেল হোসেন 1998 সালে, এস.কে সিনহা ও আব্দুল ওয়াহাব 1999 সালে, নাজমুল আরা সুলতানা, মোহাম্মদ ইমান আলী, সৈয়দ মাহবুব হোসেন 2001 সালে নিয়োগপ্রাপ্ত হন। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান অন্তর্ভুক্ত 1996 সালে। 7 জনের প্রত্যেকেই যখন সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল তখন নিয়োগপ্রাপ্ত হয়, অর্থাৎ তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তার বিধানের শপথ করেন। ফলে 7 জন 4 জন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দিয়ে শপথ ভঙ্গ করেন। এবার আসা যাক 15তম সংশোধনী প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সংক্ষিপ্ত রায় দেওয়ার পর খুব দ্রুত আওয়ামী লীগ সংসদে 15তম সংশোধনী বিল উত্থাপন করে তা পাশ করে। এই বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান রহিতকরণ সহ আরও কিছু অগণতান্ত্রিক বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই সংশোধনীর সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে, এতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি কোনোভাবেই প্রতিফলিত হয়নি। ফলে এই সংশোধনী সংবিধানের 7 অনুচ্ছেদের চরম লঙ্ঘন। সংবিধানের 7 অনুচ্ছেদ হলো সংবিধানের প্রাণ, অথচ সংবিধানের 15তম সংশোধনী করার ক্ষেত্রে জনগণের ন্যূনতম অভিপ্রায় বা অভিব্যক্তির প্রতিফলন ঘটানো হয়নি। উদাহরণ হিসেবে আব্রাহাম লিঙ্কন কর্তৃক নির্বাচন 18 মাস আগে নির্বাচন ইশতেহারে দাসপ্রথা বাতিলের ঘোষণার কথা উল্লেখ করা যায়। উদাহরণ হিসেবে আব্রাহাম লিঙ্কন কর্তৃক নির্বাচনের 18 মাস আগে, অর্থাৎ 1.5 বছর আগে নির্বাচনী ইশতেহারে দাসপ্রথা বাতিলের ঘোষণার কথা উল্লেখ করা যায়। লিঙ্কনের এই ঘোষণার পর নির্বাচনে লিঙ্কন জয়লাভ করে 13 অ্যামেন্ডমেন্ট পাশ করার মাধ্যমে দাসপ্রথা বাতিল করেন। সাধারণত রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার হলো জনগণের সঙ্গে ওই দলের নির্বাচনী প্রতিশ্রুতি। দল নির্বাচনে জয়ী হয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের বিষয়টি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ছিল না। তাছাড়া সংবিধানের 7 খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের ক্ষমতাকে খর্ব করার কথাও তাদের ইশতেহারে ছিল না। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে তাদের সেই প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করে জনগণের ভোটাধিকারের সনদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
এটি সংবিধানের 7-1-2 অনুচ্ছেদের সম্পূর্ণ লঙ্ঘন। 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের কোনোভাবে প্রতিফলন ঘটেনি। 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার অনেক ভালো দিক ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার নির্বাচনে জয়লাভ করলে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেবে। একথা তখন মানুষের মুখে মুখে ছিল। জনগণ ধারণা করেছিল আওয়ামী লীগ বিরোধী দলকে ডেপুটি স্পিকারে দেওয়ার অঙ্গীকার করে তার ঐক্য ও সম্প্রীতির পথে হাঁটছে। তাই জনগণ তাদের বিশ্বাস করে ভোট দেয়। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর আওয়ামী লীগ তাদের কথা রাখেনি, বরং তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে, জনগণের ভোটাধিকার হরণ করে। তাছাড়া সংবিধানের 7 অনুচ্ছেদের 7 খ অনুচ্ছেদ সংযোজন করে তারা জনগণ কর্তৃক সংবিধান সংশোধন করার অধিকার খর্ব করে। সংবিধান 7 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধান হলো জনগণের ইচ্ছা ও অভিব্যক্তির প্রতিফলন। অথচ সংবিধানের 15তম সংশোধনীর 7 খ নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয় এবং এতে বলা হয়, সংবিধান 142 অনুচ্ছেদে যাই কিছু থাক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অর্থাৎ 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে। অর্থাৎ দেশের 18 কোটি মানুষ চাইলে এই সংবিধানের 158টি অনুচ্ছেদের মধ্যে 48 অনুচ্ছেদ এবং বর্তমানে বিদ্যমান 6টি তফসিলের মধ্যে 4টি তফসিল কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন করতে পারবে না। নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহারে কোনো ধরনের পূর্ব ঘোষণা না দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অধীনে নির্বাচনে জয়লাভ করার পর 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানের 7 খ নামে একটা নতুন অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের ক্ষমতাকে খর্ব করা এবং বিচারক কর্তৃক শপথ ভঙ্গ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া আইন ও নৈতিকতা সম্পূর্ণ পরিপন্থী। প্রতিটি আইন এবং বিচার হবে নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নৈতিকভাবে ভিত্তিহীন আইন ও সংশোধনীয় বিচার কোনো আইনও নয়, কোনো সংশোধনীয় নয়। আর আইন ও নৈতিকভাবে ভিত্তিহীন বিচার তো অবিচারেরই শামিল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আয়কর আইনজীবী।